মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে পড়ব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর যে ইতিহাস আছে তার যে দ্বিতীয় অধ্যায় সেইটা, যে প্রথম পাতা সেটা থেকে পড়ব। চ্যাপ্টারটার নাম হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। শুরু হচ্ছে দেখো, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। এই দুইয়ের মধ্যে ব্যবধান মাত্র 50 বছরের, কিন্তু এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে, ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রেই মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত দক্ষতা, ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়। যদিও একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু ব্যক্তি সম্রাটের দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে না, তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে মুঘলদের সাম্রাজ্যিক অবনতিকে? দেখো, এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে মুঘল সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তার মধ্যে পরপর যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব যে ঔরঙ্গজেবের পরবর্তীকাল থেকে সেরকমভাবে আর কোনো উল্লেখযোগ্য শাসক বেশি দিন ধরে মুঘল সাম্রাজ্যের রাজত্ব চালাতে পারেনি। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মুঘল সাম্রাজ্যের একেবারে শেষ শাসক। 1707 খ্রিস্টাব্দে যখন ঔরঙ্গজেব মারা যাচ্ছেন সেই সময় পর থেকে আর সেভাবে মুঘল সাম্রাজ্যের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যের অবনতিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যসমূহের উত্থান ঘটতে থাকে। পরবর্তীকালে যখন দেখব 1757 খ্রিস্টাব্দের আগে অর্থাৎ 1755-56 খ্রিস্টাব্দ নাগাদ সিরাজউদ্দৌলার সময় পর্বে বাংলায় বেশ প্রভাব প্রতিপত্তি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবেই পরিচালনা করছিলেন, কিন্তু ইংরেজদের আগমনের সাথে সাথে শাসন ব্যবস্থার অবক্ষয় পরিগণিত হয়। আর তারই পরিপ্রেক্ষিতে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর তার শেষ পরিণতি আমরা জানি যে বলা হয় যে স্বাধীনতার সূর্য সেই সময় পর্বেই অস্তমিত হয়ে গিয়েছিল। এখন আমরা দেখব যে সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিতে থাকে। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে বিশেষত শেষ দিকে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের উত্তরাধিকারী সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, বরং তাদের নানান অযোগ্যতার ফলে সেই দুর্বলতাগুলি আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বলতা বলা যেতে পারে। বিশেষ কোন সামরিক সংস্কার অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা করেননি, ফলে সাম্রাজ্যের ভিতরে বিদ্রোহ হোক আর বাইরে আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবিলা করতে ব্যর্থ হয়। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের ঔরঙ্গজেবের পরবর্তীকালে সেরকম কোনো আর উল্লেখযোগ্য শাসক না থাকায় সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়তে শুরু করে। ফলে সাম্রাজ্যের ভিতরে হোক বা সাম্রাজ্যের বাইরে হোক যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আর সে সমস্যা সমাধান করবার কোনো রকম ব্যবস্থা করা সম্ভবপর হয়ে ওঠেনি। শিবাজি ও মারাঠাদের আক্রমণে মুঘল শাসককে ব্যতিব্যস্ত করেছিল। অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পার্শ্বিক আক্রমণ এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লির শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই জায়গাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে পার্শ্বিক আক্রমণ কে করেছিল আর আফগান আক্রমণ কে করেছিল। পার্শ্বিক আক্রমণ করেছিল নাদির শাহ আর আফগান আক্রমণ করেছিল
পার্শ্বিক শাসক ছিলেন আর কি নাদির শাহ, তিনি আক্রমণ করছেন মুঘলদের ওপর। আর আফগান শাসক আহমদ শাহ আবদালি তিনি আক্রমণ করেন এবং দিল্লি শহর ধ্বংস করে দেন। পাশাপাশি জায়গিরদার মনসবদার ব্যবস্থার সংকট মুঘলদের শাসন কাঠামোকে ভেঙে দেয়। ভূমি রাজস্ব হিসেবে নানান গরমিল দেখা দেয়। নেতিবাচক প্রভাব সাম্রাজ্যের অর্থনীতির ওপরও পড়েছিল। তাছাড়াও ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি, মুঘল দরবারের অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। দুর্বল সম্রাটেরা এক একটি অভিজাত পক্ষকে নিজেদের দলে টানার চেষ্টা করে। সব মিলিয়ে সম্রাট ও অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন। সাম্রাজ্যের এই আয় ব্যয় গরমিল বাস্তবের চাপ তৈরি করেছিল কৃষি ব্যবস্থার উপর। সেই চাপের বিরুদ্ধেই একাধিক কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। তাহলে মুঘল সাম্রাজ্যের পতনে যেমন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ দায়ী, ঠিক তেমনই অন্যতম আরেকটি কারণ হলো কৃষক বিদ্রোহ। এসবের ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্য কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে ওঠে। অবশ্যই যদি মূল শাসকের কাঠামোই দুর্বল হয়ে পড়ে তাহলে অঞ্চলভিত্তিক যে রাজ্যগুলো রয়েছে সেগুলো তো তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বাড়াবেই। সেটাই হলো। এবং শক্তিগুলি সরাসরি মুঘল কর্তৃত্ব অস্বীকার করেনি, তারা মৌখিকভাবে বলেছিল মুঘলদের বশ্যতা স্বীকার করি, তারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এমনকি অনেক আঞ্চলিক রাজ্য নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচই গড়ে তুলেছিল, অর্থাৎ মুঘল প্রশাসনে যেমন তাদের শাসন ব্যবস্থার কাঠামো ছিল সেইভাবে নিজেদের শাসন ব্যবস্থাটাকে গড়ে তোলে। বাস্তবে অষ্টাদশ শতকের বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল। তাই মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি, বরং আঞ্চলিক শক্তিগুলির মধ্যে দিয়ে তা টিকে ছিল। মুঘল সাম্রাজ্য শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, তবে তেমন আর উন্নত মানের ছিল না, এটা আমরা বলতে পারি। আঞ্চলিক শক্তিগুলি ছিল বিভিন্ন রকমের, তার কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলে কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা। পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যারা আগে মুঘল রাষ্ট্রের অধীন কিন্তু স্বশাসিত ছিল। আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটে প্রধান শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পরের দিন জানবো। একটা হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে হায়দ্রাবাদ, তৃতীয় হচ্ছে অযোধ্যা। আঞ্চলিক শাসন ব্যবস্থায় আলাদা আলাদা শাসক ছিল এবং তারা কিভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল সেই সম্বন্ধে আমরা জানব। তাহলে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে যে সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান, সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু এবং পলাশির যুদ্ধ, এই দুটোর ব্যবধান কত বছর ছিল, আর কিভাবে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ল আর আঞ্চলিক শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠল। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং জানাবে তোমাদের নিজস্ব মতামত। ধন্যবাদ।